আমার সাথে চল নেলি, কেউ আমাদের দেখছে। রূপকথা নেলিকে ধরে সারফারাজের বিপরীত পথ ধরল। হাতের সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো সারফারাজ। এরপর রূপকথার হাত চেপে ধরল। রূপকথা ভ্যাবাচাকা খেয়ে সারফারাজের মুখের পানে তাকিয়ে রইল। সারফারাজ আর চোখে রাস্তার ওপারে তাকালো। সেই অদ্ভুত পোশাকধারী ছেলেটিকে দেখা গেল বেশ আগ্রহ নিয়ে তাদের দেখছে। সারফারাজ মুখে কুটিল হাসি ঝুলিয়ে চোখ সরিয়ে দিল। এরপর রূপকথাকে নিচু স্বরে বলল, দেখি কেমন অভিনয় পারো। ধরো আমি অপরিচিত মানুষ, তোমায় উত্ত্যক্ত করছি, দাও আমার হাত থেকে ছাড়িয়ে আমায় চড় মারো। অ্যান্ড অবভিয়াসলি চোখের মুখের এক্সপ্রেশন কঠিন হওয়া চাই, নইলে তোমায় নম্বর দেব না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল, মানুষ বাঁকা নজরে তোমায় দেখছে সারফারাজ। একটু পরে তারা এগিয়ে এসে তোমায় আলু ভর্তা বানাবে। মানুষ আলু ভর্তা বানানোর আগে তোমার নরম হাতে আমার শক্ত গালে একটা চাপড় বসাও, খেয়ে চলে যাই, দেরি করো না প্লিজ। রূপকথার চোখ মুখ গরম করল, কিন্তু ভেতর ঠেলে হাসি পাচ্ছে তার। এদিকে নেলি চিন্তা করে কিনারা খুঁজে পাচ্ছে না রূপকথা সারফারাজের গাল নাগাল পাবে তো। সারফারাজ জবরদস্তিমূলক হাত চেপে বলে উঠল, কি হলো, মারছো না কেন? রূপকথা হাত তুলল ঠিকই, কিন্তু নাগাল পেল না। মেয়েটা এত খাসু হয়েছে ভেবেই বিরক্ত লাগলো সারফারাজের। সে চিন্তা করল কমিশনার নিশ্চিত মেয়েটাকে হাইট বৃদ্ধি হবার খাবার খাওয়ায়নি। কমিশনারের কঞ্জুসপনা চিন্তা করে সারফারাজ সিদ্ধান্ত নিল আজ রাতে গিয়ে আচ্ছা জব্দ করবে কমিশনারকে। তার আগে এই ল্যাটা চুকাতে হবে। সারফারাজ আশেপাশে তাকিয়ে ঝালমুড়িওয়ালার একটা টুল দেখতে পেল। এরপর রূপকথাকে তা নির্দেশ করল। রূপকথার চোখ মুখে রাগ ফুটিয়ে ঝটকা দিয়ে হাত সরিয়ে হন হন করে ঝালমুড়িওয়ালার নিকট গিয়ে দাঁড়ালো। সারফারাজ আবার রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসি থামিয়ে ঝালমুড়িওয়ালার টুল নিয়ে তার উপরে দাঁড়ালো রূপকথা। এরপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সারফারাজের গালে এক চড় বসিয়ে দিল। চরের দাপটে সারফারাজের ফর্সা গালে 4টে আঙ্গুলের ছাপ উঠে গেল। রূপকথা ভয় পেয়ে কেঁদে দেবার জোগাড় হলো। সারফারাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো, এরপর আওড়ালো। দ্যাটস মাই লেডি। আর দাঁড়ালো না সারফারাজ। চোখ মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে হনহন করে নিজের গাড়ির পানে এগিয়ে গেল। যাবার আগে স্টকার ছেলেটির পানে তাকিয়ে বলে উঠল, ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে তোর চোখ খুবলে তুলবো মাদারফাকার। এদিকে রূপকথা আর সারফারাজের তামাশা দেখতে দেখতে পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলল ঝালমুড়িওয়ালা মামা। এরপর চোখ মুখ কুচকে ঝালমুড়িওয়ালা ধমকে উঠল, আমার দোকানের সামনে আইয়া আপনাকে এডি নাটক করতে হইল। দুনিয়ায় চর মারার জায়গায় অভাব পড়ছে, দেখেন হাত কাইটটা কি হইল। রূপকথা ঝালমুড়িওয়ালার পানে তাকিয়ে কাটা হাতখানা দেখল। এরপর ব্যাগ থেকে ঝটপট করে 500 টাকার একটা নোট এগিয়ে বলে উঠল, ব্যান্ডেজ করে নিয়েন, আর আপনার টুলের জন্য ধন্যবাদ। এরপর নেলিকে ধরে হির হির করে টেনে অভিরূপদের বাড়ির পথে হাঁটা ধরল। অভিরূপ সিদ্ধান্ত নিয়েছে সে তার বোন আর মাকে নিয়েই ফিরবে ক্যালিফোর্নিয়া। যেহেতু এখানে বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই তেমন কোনো দায়বদ্ধতা নেই। শুধু বাড়িটা তালা দিলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু অভিরূপের মা অরুণা রহমান কিছুতেই স্বামীর ভিটা ছাড়বেন না। তার এক জেদ, তিনি তার স্বামীর ঘরেই শেষ নিঃশ্বাস ছাড়বেন। মাকে নিয়ে বেশ বিপাকে পড়ল অভি। সে ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে মায়ের উদ্দেশ্যে বলল, তোমাদের ফেলে কখনো কিভাবে যাব বলো তো? আর তোমরা তো এখানে একা একা থাকতে পারবে না। তাছাড়া অন্তকেও তো ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে। দূর দেশে থেকে কিভাবে সব সামলাবো বলো? তাই বলছি ছোট্ট বাচ্চার মতো জেদ না করো না মা। ছোট্ট বাচ্চার মতো জেদ করো না মা। প্রতি বছর একবার না হয় বাবার কবর দিকে যেও। এবার চলো। অরুণা ছেলে মেয়েদের দিকে তাকালেন। অভিরূপ ঠিকই বলেছে, ছেলে মেয়েদের একটা গতি করতে না পারলে তিনি তো মরেও শান্তি পাবেন না। তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন, ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। এমন সময় কলিং বেল বেজে উঠল। অভি অসময়ে কে এলো ভেবে উঠে গিয়ে দরজা খুলল। দরজার সামনে নীলি আর রূপকথাকে দেখে অবাক হলো, সে সাথে খুশিও হলো। আরে রূপকথা, এসো ভিতরে এসো। রূপকথা আর নেলি ভেতরে ঢুকে অভির মাকে সালাম দিল। এরপর মুখোমুখি বসলো। নেলিকে দেখে অল্প হাসলো অরুণা। তোমার সাথে তো ভালো করে কথাই বলতে পারিনি মা, দেখলেই তো কিভাবে কি হলো। নেলি প্রত্যুত্তর করল। ধীরে ধীরে আলাপের পরিধি বাড়ল।
অরুণা শুধালো। অভিরূপকে কিভাবে চিনো? অভিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল। আহ মা, মা আসলে ও সরফরাজ আছে না, ও হচ্ছে সরফরাজের ফিয়েন্সেন্স আর নীলের রূপকথার ফুফাতো বোন। ওরা একই সাথে মেডিকেলও পড়েছে। অরুণা মাথা দলিয়ে সায় মেলালেন, কিন্তু অন্তর কাছে ভাইয়ের চাহনি আর হাসি সুবিধার ঠেকল না। সে ঠিক বুঝে গেল নেলির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। নেলি ফাঁক ফোকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখল। অন্তরের চোখ এড়ালো না এইসব। সে এবার শতভাগ নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল। আজ আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই আপনাদের খোঁজ নিতে এসেছিলাম। ভাইয়াকে সাথে নিয়ে একদিন আসুন আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। নেলিকে তার মনেও ধরল, কিন্তু বড় লোকের মেয়ে বলে মনের সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন। রাতের খাবার খেয়ে একেবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল। না আন্টি, আরেকদিন আসবো। আজ বাসায় ফিরতে হবে, এমনিতেই বিকেল হয়ে গেছে। অভিরূপের মা অভিকে নির্দেশ দিলেন। অভি, যা ওদের পৌঁছে দিয়ে আয়। আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতেই নেলির হাত আলতো করে ধরল অভি। এরপর ধীর গলায় বলল। খুব শীঘ্রই বিদেশ ফেরত যাব। যাওয়ার আগে তোমার বাবা মায়ের সাথে মাকে নিয়ে দেখা করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। নীলে অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল। ডাইনিং রুমে রাতের খাবার খেতে বসেছেন সুফিয়ান চৌধুরী আর রূপকথা। রেখা নিজের ঘরে ঘুমোচ্ছে রাতের ওষুধ খেয়ে। কুলসুম এটা সেটা এগিয়ে দিচ্ছেন। এমন সময় কলিং বেল বাজলো। সুফিয়ান নিজেই হাত ছেড়ে উঠে গেলেন দরজা খুলতে সারফারাজকে দেখে চোখ রাঙিয়ে বলে উঠলেন। সারফারাজ পাত্তা দিল না কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ারে টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়েই কামড় বসালো। সোফিয়া নিজের খালি প্লেটে নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল। ততক্ষণে লেগ পিস খাওয়া শেষ সারফারাজের। আঙ্গুল চাটতে চাটতে সারফারাজ বলে উঠল। মেয়ে দিলে আর কিছুই খেতে আসবো না। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত করে শব্দ করে উঠলেন। এরপর বললেন। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধে? কমিশনার কপাল চাপড়ে শুধালেন। সারফারাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত নিয়ে খেলো। এরপর তৃপ্তিতে চোখ বুজে বলে উঠল। আহ, মহব্বত, এত মহব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ের মহব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমোতে পারছি না। খালি ইচ্ছে করে আপনার মেয়ের বিছানায় ঘুমোতে। নিজে তো বউ জুড়িয়ে ঘুমাচ্ছেন, এজন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া এই বৃষ্টির রাত খুব কষ্টের কমিশনার সাহেব। ভাতের থাল সরিয়ে কমিশনার মেয়ের পানির চোখ গরম করলেন। এরপর বললেন। রূপকথা উঠল না। সারফারাজও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল। ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে। সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছে করে, কিন্তু বিপত্তি হচ্ছেন আপনি। আপনার জন্য আমার সকল ইচ্ছে মাটি চাপা দিতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন? নিজে তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের চাইতেও খয়রাতি লাগে নিজেকে। তাই বলছিলাম, যদি কষ্ট করে মেয়েটাকে আমাকে দিয়ে দেন তাহলে একটু খাবো আর কি। সারফারাজের কথা শেষ হবার আগে কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারফারাজের দিকে। সে আলু ক্যাচ করে ধরে সারফারাজ গোগ্রাসে গিলে বলে উঠল। চুমু চুমু খেতাম আর কি। কথা তো শেষ করতে দিন, আগেই রিয়াক্ট করলে কেমন লাগে? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন। সারফারাজ চোখ টিপে বলে উঠল। কিছুই করব না, সাজিয়ে রাখবো শোকেসে। খালি রাতে বের করব। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিয়ে দিন। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন। এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। কথা বলতে বলতে সারফারাজের গালের কালশিটে দাগে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শুধালো। সারফারাজ ভাত খেতে খেতে উত্তর করল। আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেবার সাহস পর্যন্ত এই দুনিয়ার কারোর নেই। রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শুধালেন। রূপকথা পানি খেতে খেতে বলল। চুলের উপর ওঠে। সারফারাজ রূপকথার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল। মেয়েটাকে একটু পুষ্টিকর খাবার টাবার দেননি? এমন 1.5 ফুট কেন?
সুফিয়ান সারফারাজ আর রূপকথার আলাপচারিতা শুনে বুক চেপে বলে উঠলেন, সব শর্ত মঞ্জুর, এটা না মঞ্জুর। আমার মাকে আমি খুঁজে পেয়েছি স্যার। সারফারাজের উৎসুক আনন্দ ভরা কণ্ঠে প্লেট থেকে নজর তুলে সারফারাজের খুশি মাখা মুখের পানে দৃষ্টি দিলেন সুফিয়ান। ছেলেটির চোখে মুখের এমন দীপ্তি, এমন দীপ্ত জ্যোতি আগে আর কখনো দেখেননি তিনি। মাকে খুঁজে পাবার বাসনায় ছেলেটির চোখে মুখে অসহায় যন্ত্রণার ছটফটানি দেখেছেন বহুবার। ছেলেটির চোখের আকুতি আর ছোট আবদার, আমাকে মাকে খুঁজে দিবেন কমিশনার সাহেব। আজও তাড়া করে বেড়ায় তাকে। এমন কোনো স্থান নেই যেখানে প্রাক্তন আর্মি অফিসারের সহধর্মিণীকে তিনি খোঁজেননি। চিটাগাংয়ের অলি গলি, হসপিটাল, আশ্রম থেকে শুরু করে ঢাকা, এরপর সারা বাংলাদেশ, কোথাও মেলেনি মায়া চৌধুরী। নিজের ব্যর্থতা আর অনুতপ্তে দিন রাত দগ্ধ হয়েছেন তিনি। সারফারাজ তার খালি বুক ভেঙে যাওয়া অগোছালো সংসার আর অসুস্থ স্ত্রীকে পরিপূর্ণ করেছিল। বিনিময় কিছুই দিতে পারেননি তিনি। এবার তিনি মনে মনে স্থির করলেন সারফারাজকে খালি হাতে ফেরাবেন না তিনি। সারফারাজ যা চাইবে তার কাছে দুঃসাধ্য হলেও দিবেন তিনি। হাতে লোকমা ফেলে সুফিয়ান আঙ্গুল গুটিয়ে শুধালেন। এরপর প্লেট হাত দিয়ে সরিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সারফারাজ উত্তর করল, এক দুষ্ট দানবের কাছে বন্দী ছিল দীর্ঘযুগ, এখনো আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার মাকে। খুব তাড়াতাড়ি তার বন্দি জীবদ্দশার মুক্তি মিলতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছি ওই দানব বধ করব আমি, খুব শীঘ্রই। আর তর সইছে না, 22টা বছর দেখিনি। মা কি আমাকে চিনবে স্যার? ঠিক চিনবে, তাই না? আমার চোখ জোড়া তার খুব পছন্দের ছিল। এই চোখ কি করে ভুলতে পারে সে? সারফারাজের চোখ জলে টইটুম্বর হলো কথাগুলো বলতে বলতে। মায়ের জন্য কত ধুকেছে সে, এই কথা নির্ঘুম রাত আর রাত জাগা নিশাচর পশু পাখি ছাড়া কেউ জানে না। আহ, কি নিদারুণ কষ্টে কেটেছে প্রতিটি মুহূর্ত। সারফারাজের পানে তাকিয়ে শক্ত করে তার বাহু জড়িয়ে ধরল রূপকথা। সারফারাজ কাঁদছে, নীরবে জল গড়াচ্ছে তার চোখ দিয়ে। ভেতরের কষ্টগুলো ঠিকভাবে উজাড় করতে পারছে না সে। সারফারাজ চোখের জল দ্রুত মুছে পুনরায় বলে উঠল, আমাকে ক্যালিফোর্নিয়া যেতে হবে। মা ওখানেই আছে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি মানসিক শারীরিক দুইভাবেই অসুস্থ। আমি মাকে ফিরিয়ে আনলে একা ট্যাকেল দিতে পারবো না। আমার একটা বউ দরকার কমিশনার সাহেব। আপনার মেয়েকে আমি আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে চাই। দেবেন? একটুও কষ্ট পেতে দেব না আপনার মেয়েকে। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে আগলে রাখবো আমি। না দিলেও নিয়ে যাব। আপনি কিছুতেই আর না করতে পারবেন না। করলে আমি ভুলে যাব আপনি আমার হবু শ্বশুর। শেষবারের জন্য আমার আমানত আপনার কাছে রেখে যাচ্ছি আমি। সুফিয়ান দপ্তশ্বাস ফেললেন। প্রত্যুত্তরের ভাষা কিভাবে গুছিয়ে বলবেন ভেবে পেলেন না। নিশ্চুপ সুফিয়ানকে দেখে সারফারাজ ঠান্ডা গলায় বলল, ফিরে এসে আমার বউ আমি নিয়ে যাব। আপনার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এমন আদমরা জীবন ঠেলে ঠুলে কতদিন বলুন? আমারও তো ইচ্ছে করে প্রাণ ভরে শ্বাস নিয়ে হেসে খেলে বাঁচতে, কিন্তু জীবন আমার প্রতি খুব কঠোর। নয়তো আমাকে এতদিন যাবজ্জীবন দুঃখ কষ্টে কেন ফেলেছে বিধাতা? আমি কি জন্ম থেকেই পাপী কমিশনার সাহেব? আমার জীবনের সুখ, আনন্দ, ভালোবাসা কোথায়? এগুলো আমার পাপী হাতে ধরা দেয় না কেন? নাকি এগুলো ভোগ করার অধিকার ছিনিয়ে নিয়েছেন উপরওয়ালা? বেদনায় নীল হয়ে আসা সারফারাজের করুণ মুখের পানে তাকিয়ে ব্যথিত গলায় কমিশনার উত্তর করলেন। বলেই উঠে গেলেন সুফিয়ান। রূপকথাকে সারফারাজ নিয়ে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে যাচ্ছে। হৃদগতি বন্ধ হতে চাচ্ছে। চারপাশ কেমন বিষণ্ণ, একা খালি খালি ঠেকছে। মেয়েটাকে ছাড়া দুজন বুড়ো বুড়ি কীভাবে থাকবেন তারা? সারফারাজের চোখে জল তর্জনী আঙ্গুলি দিয়ে মুছিয়ে দিল রূপকথা। সারফারাজের মাথা নত করে ধীর গলায় বলল, তোমাকে ফেলে ক্যালিফোর্নিয়া যেতে মোটেও ইচ্ছে করছে না। যাবে আমার সঙ্গে? রূপকথা মাথা ঝাঁকালো সে যাবে। সারফারাজ অল্প হাসল, এরপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলবো আমি। উনি অনুমতি দিলে নিয়ে যাব সঙ্গে করে। আসছি। আর দাঁড়ালো না সারফারাজ, বেরিয়ে এলো ঘর ছেড়ে। সারফারাজ চলে যেতেই পেছন পেছন দৌড়ালো রূপকথা। সারফারাজ যখন গাড়ির দরজা খুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সারফারাজকে পেছন থেকে জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার স্পর্শে চোখ বন্ধ করে ফেলল সারফারাজ। এরপর রূপকথার হাত চেপে বলে উঠল, এভাবে আটকে দিলে আমার নিজেকে মানাতে কষ্ট হয় রূপকথা। তোমার সঙ্গে সময় কাটানোর জন্য আমি কতটা মরিয়া তুমি নিজেও জানো না। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছি আমি। প্লিজ আমাকে কন্ট্রোললেস হতে বাধ্য করো না।
রূপকথা শুনল না। সে আরো শক্ত আলিঙ্গনে সারফারাজকে জড়িয়ে সারফারাজের পিঠে মাথা ঠেকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া দম বন্ধ লাগে আমার। আমার পুরো পৃথিবী ওলট পালট লাগে। প্লিজ যেও না। সারফারাজ পেছন ফিরল। রূপকথা আদুরে মুখটা নিজের হাতের আঁচলায় ভরে বলে উঠল, ইচ্ছে করছে সারা রাত গল্প করতে, কিন্তু আমার নিজের কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে। আজ রাতে করতে হবে এগুলো। ফিরে এসে সারা রাত গল্প করব, কেমন? রূপকথা মানল না। সে জেদি বাচ্চার মতো নিজের ইচ্ছে বহাল রইল। সারফারাজ এবার বিপাকে পড়ল। রূপকথাকে ফলো করা ছেলেটিকে আজ পরপারে পাঠানোর সকল ফাঁদ সাজিয়ে এসেছে সে। তাছাড়া ক্যালিফোর্নিয়া যাবার আগে নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে। এই 10 দিনের প্রত্যেকটা সেকেন্ড তার জন্য গুরুত্বপূর্ণ। নিরুপায় সারফারাজ কিছুক্ষণ চুপচাপ থেকে পুনরায় বলে উঠল, কখনো তোমায় এভাবে ফিরিয়েছি বলো? এই যে ফেরাচ্ছ। বলেই সারফারাজকে শক্ত করে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে রইল রূপকথা। সারফারাজ বেশ বুঝল এই মেয়ে নিজের কথা থেকে এক চুলো নড়বে না। বাধ্য হয়ে পকেট থেকে ফোন বের করলো। এরপর অভিকে কল করলো। রিং হতেই অভিরূপ ফোন তুলল। হ্যাঁ বল। আমার বাড়ির পেছনের গুদাম ঘরে এক শালাকে বন্দি করে এসেছি। সারা রাত ভর পিটিয়ে রুদ্র সম্পর্কে তথ্য নিবি ওর থেকে। যদি একটাও মিস করেছিস তবে তোকে 3 দিন বন্দি করে রাখবো ওই ঘরে। সারফারাজের নির্দেশে গলা শুকিয়ে এলো অভিরূপের। মানুষের গায়ে হাত দেয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। একটা মানুষ তার দেয়া আঘাতে চিৎকার করবে, কাঁদবে, এটা সে কিছুতেই সইতে পারবে না। পরে দেখা যাবে সে নিজেই অজ্ঞান হয়ে গেছে। এদিকে অভিরূপকে চুপ থাকতে দেখে সারফারাজ ধমকে উঠল। কি হলো, শুনতে পাসনি? অভি মিনমিন করে বলল, ভাই, কাল আমি নীলের বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আমাকে মাফ কর। এসব দৃশ্য আমি সইতে পারবো না। আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। নীলু বলেছিল কাল যদি না যাই তাহলে ও অন্য কাউকে বিয়ে করে নেবে। অভিরূপ ভীত ছেলে, সারফারাজ জানে ছেলেটা কোনো কাজেরই না, কিন্তু অগাজেরও নয়। সারফারাজের জীবনে তার ভূমিকা বলে শেষ করা যাবে না। সারফারাজ দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে রূপকথাকে বলে উঠল, আমাকে ছাড়বে না রূপকথা? না। পটপট উত্তর দিল রূপকথা। সারফারাজ বাঁকা হেসে বলল, ঠিক আছে, গাড়িতে এসো। বলেই ব্যাক সিটের দরজা খুলে দিল সারফারাজ। রূপকথা খুশি মনে ভেতরে ঢুকতেই শার্টের বোতাম খুলতে খুলতে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল সারফারাজ। সারফারাজকে শার্ট খুলতে দেখে রূপকথা বোকা চোখে শুধালো, এসব কি করছো? শার্ট খুলছো কেন? আজকের আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা। সারফারাজ বাঁকা হেসে উত্তর করল, ভাবছি যেতেই যখন দেবে না তখন সময়টা কাজে লাগাই। গল্প করে কি আর রাত পার করা যাবে নাকি? তার চেয়ে একটু আদর যত্ন করলে মন্দ হয় না। তুমিও খুশি, আমিও খুশি, কি বলো? বলেই গায়ে শার্ট ছুঁড়ে মারল সারফারাজ। সারফারাজের লোমহীন প্রশস্ত বক্ষ, কাটা কাটা পেটের মাসলযুক্ত খাজ, ফুলে ওঠা নীলচে শিরায় বিস্ফোরিত নজর বুলালো রূপকথা। এরপর ফাঁকা ঠোক গিলে 2 হাত চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে বলে উঠল, ছি ছি, এসব দেখতে চাইছি নাকি? তোমার অকাজের টুটু দেখা যাচ্ছে। বন্ধ করো, আমার শরম লাগছে। বলেই আবার ঘাড় ঘুরিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে উকিঝুঁকি দিল রূপকথা। সারফারাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে প্যান্টের বকলেসে রূপকথার হাত টেনে ছুঁয়ে হাসকি স্বরে বলে উঠল, চলো প্র্যাকটিক্যালি ফিজিওলজির ক্লাস হোক। তাছাড়া আমারগুলো অকাজের হলেও তোমার। থেমে গিয়ে ভ্রু নাচালো সারফারাজ। এবার ভয় পেয়ে গেল রূপকথা। সারফারাজের সিরিয়াস চোখ, মুখে কোনো দুষ্টমির ছাপ নেই। ঠোঁট শক্ত, চোয়াল স্থির, চোখের ভাষা এলোমেলো। রূপকথা তড়িৎ নিচের হাত সরিয়ে চেপে বসলো একটু। এরপর আমতা আমতা করে বলল, আচ্ছা যাও, কাজে যাও। কাল আমার ক্লাস আছে, ঘুমোতে হবে, ক্লান্ত লাগছে। এতক্ষণ তোমাকে আটকে রাখার জন্য সরি। বলেই সারফারাজের শার্ট টেনে এনে কাপা কাপা হাতে সারফারাজের কাঁধের উপরে তুলে দিল। কিন্তু সারফারাজ তাতে একটুও ভরকালো না। সে রূপকথার উপরে ঝুঁকে ঠোঁটের অনেকটা কাছে নিজের ঠোঁটের ফিসফিস করে বলল, এসব বললে মানবো কেন? চলো না জান, সারা রাত ভালোবাসাবাসির খেলা খেলি। 2 দিন পর তো এমনিতেও আমার হয়ে যাবে। 2 দিন পর যা আজও তো তাই নাকি? এছাড়া এত ভয় কেন পাচ্ছ? আমি বাগদা ভাল্লুক, একটুও ব্যথা দেবো না, প্রমিস। রূপকথা সেটে গিয়ে জর্জর হয়ে বসে কম্পিত গলায় বলে উঠল, ভালো লাগছে না কিন্তু সারফরাজ, এবার কিন্তু ভয় পাচ্ছি আমি।
তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি চিৎকার করে বাবাকে ডাকবো, বলে দিলাম। সারফারাজ রূপকথার হম্বিতম্বি তোয়াক্কা না করে গলার স্বর নামিয়ে নেশালো চোখে রূপকথার কাজ চেপে ধরে বলে উঠল, তোমার গায়ের এই জামাটা বেশ বিরক্ত করছে আমায়। চূড়ান্ত ঈর্ষা জমেছে এই জামার প্রতি আমার। তোমার গায়ে জড়িয়ে থাকার কোনো অধিকার এই জড়বস্তু নেই। তোমার সারা গতরে আজ বিচরণ হবে আমার। রূপকথা আর এক দণ্ড বসল না। ভীত চোখে কম্পিত হাতে দরজা খুলে এক প্রকার লাফিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর ঝট করে দরজা লাগিয়ে দৌড় দিল বাড়ির ভেতর। পেছনে সারফারাজকে তাকিয়ে পর্যন্ত দেখল না। রূপকথার যাবার পানে তাকিয়ে হো হো করে হেসে উঠল সারফারাজ। এরপর গায়ের শার্ট পরে বোতাম লাগিয়ে ইঞ্জিন স্টার্ট করতে করতে বলে উঠল, আচ্ছা, জব্দ করা গেছে গাথিটাকে। নেলির মুখোমুখি বসে আছে অভিরূপ, পাশে তার মা আর ছোট বোন শিউলি আর আমজাদ হায়দার বসে আছে নেলির পাশে। প্রথম দেখাতেই অভিরূপকে পছন্দ হয়ে গিয়েছে তাদের। এখন নিজেদের চাহিদা মাফিক মিললেই আমজাদ হায়দার হ্যাঁ না কিছু একটা জানিয়ে দেবেন। নেলির চোখে মুখে চূড়ান্ত ভীতির ছাপ। সেরূপ কথাকে বেশ অনুরোধ করেছিল আসার জন্য, তাকে সাহস দেবার জন্য, কিন্তু হিংসুটে মেয়েটা আসেনি। অভি চোরা চোখে একবার নেলিকে দেখল। ল্যাভেন্ডার রঙের একটা জামদানি পরেছে নেলি। ফর্সা শরীরের শাড়িটা যেন জ্বলে উঠেছে। চোখে কালো কাজল, গলায় সোনার ছোট নেকলেস, কানে ঝুমকা, হালকা প্রসাধনী দিয়ে সাজানো নির্মল মুখশ্রী, যেন বেহেস্তের হুর। দুনিয়ার সমস্ত সৌন্দর্য আজ নেলির কাছে ফিকে। এই সৌন্দর্যে অভিরূপের মরণ নির্ঘাত। সমস্ত নিরাপত্তা ভেঙে আমজাদ হায়দার গলা খাকারি দিলেন। এরপর রয়ে শয়ে শুধালেন। বর্তমানে কি করছো তুমি? অভি ঠোঁটে হাসির রেখা টেনে ধরে উত্তর করল, আমি ক্যালিফোর্নিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটা কোম্পানিতে আছি। তাছাড়া আমার ছোট্ট একটা বিজনেস আছে, অবসর ওটাও দেখাশোনা করি। অভির চোখ মুখের এক্সপ্রেশন আর সাবলীল স্বরে আমজাদ হায়দার মুগ্ধ হলেন। তিনি আর বাড়তি আলতু ফালতু প্রশ্ন করলেন না। অভিরূপের মাকেও বেশ পছন্দ হয়েছে তার। মহিলা যথেষ্ট মার্জিত আর রুচিশীল। মানুষের চালচলনই বলে দেয় তাদের ঘরের কালচার ঠিক কী। আমজাদ হায়দার এবার বললেন, আমার মেয়ের থেকে তোমাদের বিষয়ে সব শুনেছি আমি। তোমার বাবার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার মেয়েকে আমি কখনো কোনো কিছুতে বাধা দিইনি। ওকে আমি সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আজ পর্যন্ত আমার মেয়ে আমাকে কখনো কষ্ট দেয়নি, কারো কাছে প্রশ্নবিদ্ধ করিনি। আমার মেয়ের পছন্দ মানেই আমার পছন্দ। তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, ভালোবেসেছো, বেশ ভালো কথা। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ আছে। বলে থামলেন আমজাদ হায়দার। অনুরোধের কথা শুনে নেলিম অভি দুজনেই ঘাবড়ে গেল। শিউলি মেয়ের হাত ধরে আশ্বস্ত করলেন। আমজাদ হায়দার অল্প পানি গলায় চালান করে বলে উঠলেন, মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন আমার। এই মুহূর্তে বিয়ে হলে সংসারে মনোযোগী হয়ে যাবে সে, পড়াশোনাটা ওইভাবে করবে না। তাই তুমি যদি নীলিকে কয়েকটা বছর সময় দাও, মানে MBBS পাস পর্যন্ত, তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো আর কি। ভীরমা মৃদু হেসে বলে উঠলেন, আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, আপনার কথাকে আমরা সম্মান করি। মেয়ে পড়ুক, অভিও আর একটু সফল হোক, পরেই না হয় পাকা কথা হবে। আমজাদ হায়দার খুশি হলেন। তিনি গত করে বলে উঠলেন, জামাই হিসেবে কিন্তু অভি 10-এ 10, আমার খুব পছন্দ। তাহলে ওই কথাই রইল, নীলির MBBS শেষ হলেই ধুমধাম করে মেয়ে তুলে দেব। আমজাদ হায়দারের কথায় অভি সায় জানালো। অভির অনুমতিতে খুশি হয়ে আমজাদ হায়দার বলে উঠলেন, চলো জামাই, তোমাকে ছাদ বাগান ঘুরে দেখাই। সুফিয়ান চৌধুরীর পা চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রূপকথা। তার এক কথা, সে সারফারাজের সাথে যাবে। এত বড় মেয়ের এমন কাণ্ডে থ হয়ে শক্ত হয়ে বসে রইল সুফিয়ান। মেয়েকে বোঝানোর নানা চেষ্টা করলেন তিনি, কিন্তু অবুঝের মতো সব কিছু মানতে নারাজ এই মেয়ে। শেষমেশ বিরক্ত হয়ে শুধালেন, আমি এত কিছু জানি না, আমি যাব ব্যাস। তুমি শুধু টিকিট কেটে দাও, সিট না পেলে টুলে বসে চলে যাব আমি, কোনো সমস্যা নেই আমার।
কপাল চাপড়ালেন সুফিয়ান। সত্যিই মেয়েটা নির্বোধ হয়েছে। তার চেয়েও বেশি রাগে ফায়ার হলেন সারফারাজের প্রতি। কি এমন ভালোবাসা ওই ছেলে এই মেয়েকে দিয়েছে যা সে এই 12 বছরেও দিতে পারেনি? এয়ারপোর্টে বসে আছে সারফারাজ, পাশে ইয়ং লুইস। কিছুক্ষণ পরেই ফ্লাইট। সারফারাজ চেকিংয়ের জন্য উঠে দাঁড়ালো। একে একে লাইন পেরিয়ে চেক ইন, ইমিগ্রেশন আর বোর্ডিং পাস কালেক্ট করে টার্মিনালে প্রবেশের জন্য পা বাড়ালো। রূপকথার জন্য বড্ড মায়া হচ্ছে। মেয়েটা সকালে খুব কেঁদেছে, গত রাতেও সারা রাত কেঁদেছে। সারফারাজ যেন খুব দ্রুত ফিরে আসে এটা নিয়েও করুণ আবদার করেছে, নয়তো তার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। সারফারাজ সুফিয়ানের কাছে অনুরোধ করছিল যাতে রূপকথাকে তার সঙ্গে যেতে দেয়। সুফিয়ান শুধু বলেছিলেন সুফিয়ানের কথা যৌক্তিক। দোষ সারফারাজের। তার মাথায় কেন এই বুদ্ধি আগে এলো না? সারফারাজের খুব কষ্ট হয়েছে রূপকথাকে ফেলে আসতে। না জানি মেয়েটা কি করছে। ব্যথায় জর্জরিত শ্বাস ছুড়ে শক্ত চোখে মুখের সামনে পা বাড়ালো সারফারাজ। এমন সময় কেউ ডেকে উঠল। পেছন ফিরতে কমিশনার আর রূপকথাকে দেখা গেল। সারফারাজ কপাল কুঁচকে অবাক হয়ে দাঁড়িয়ে রইল অবস্থা বোঝার জন্য। নিজের কার্ড শো করে রূপকথার ভিসা পাসপোর্ট দেখিয়ে সারফারাজের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন। সুফিয়ানের বেদনার্থ মুখের পানে সারফারাজ শুধালো। সারফারাজ ফিক করে হাসলো। এরপর চোখ টিপে কানে কানে বলল। রূপকথার হাত চেপে ধরে সারফারাজ লম্বা শ্বাস টানল। এরপর বলল, জামাই হিসেবে মানলেন তবে? আপনার মেয়ে আমার মধ্যে কি পেয়েছে বলুন তো? ছাড়তেই চায় না। আসছি, খুব শীঘ্রই আপনি নানা হবেন। বলেই দুষ্টু হেসে সামনে পা বাড়ালো। সুফিয়ান ধমকে বলে উঠলেন। প্রায় 28 ঘন্টার ক্লান্তিকর দীর্ঘ জার্নির পর সারফারাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় রূপকথা। সারফারাজ আর রূপকথা যখন গাড়ি থেকে নেমে মাটিতে পা রাখে তখন কেবল ভোরের সূচনা। ক্লান্ত চোখে রূপকথার চারিপাশে একবার নজর বুলাই। পাহাড় আর শৈলশ্রেণী বুকে জড়িয়ে রাখা সিয়েরা ফরেস্টের ভোরের সূচনা লগ্ন রূপকথার কাছে মনে হলো কোনো অদৃশ্য শিল্পী ধূসর ক্যানভাসে আলোর তুলিতে প্রথম ঝলক টেনে দিচ্ছে। সূর্যের অতি সূক্ষ্ম সোনালি রেখা দূরের পাইন চূড়াগুলোকে ছুঁয়ে ঝিকিমিকি করছে, আর গাঢ় ছায়া আলোর লুকোচুরিতে বনের গভীরে জন্ম নিচ্ছে এক রহস্যময় আলো আধারের খেলা। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় জমে থাকা শিশির পাতার ডগা থেকে টুপটাপ করে ঝরে পড়ছে নরম শব্দ, টুপটাপ ছন্দ। অদূরে পাহাড়ি ঝর্ণার ক্ষীণ গর্জন, কাছেই মরিচা রঙা কাঠ ঠোকরার একটা ঠকঠক আওয়াজ, আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বাজ পাখির ডানার ফাঁপা শো শো শব্দ। সব মিলে একটা গোপন সুর রচনা করছে এই ভোর। রূপকথার মনে হলো এই সুরের ভেতরেই জেগে ওঠে সিয়েরার সুবিশাল নিশ্ছিদ্র নিস্তব্ধতা, যেন বনই এক প্রাচীন দ্বার রক্ষক। তারা ফিসফিস করে রূপকথার কানে কানে বলছে। ভোরের গ্রুপে মুগ্ধ হয়ে রূপকথা আরেকটু সামনে এগিয়ে দাঁড়ায়। প্রকৃতির অপার সৌন্দর্যে নিজের চোখ বুজে লম্বা শ্বাস টানে। মাটির গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেকোইয়া আর সুগার পাইন এর গন্ধ মৃদু কুয়াশার সঙ্গে মিশে শ্বাসের মধ্যে ঢুকে পড়েছে। আকাশ এখনও হালকা রক্তিম, গভীর বেগুনি থেকে ধীরে ধীরে আর চোখে লাজুক গোলাপি, তারপর স্নিগ্ধ কমলা রঙে রূপ নিচ্ছে। সে আলো প্রথমে স্পর্শ করছে উঁচু পাইন গাছের চূড়ার কাপা কাপা ডগাগুলো, তারপর গড়িয়ে নামছে পাথরের ঢাল বেয়ে ফার্নের পাতায় আর বুনো জুয়ের সাতায়। শেষমেশ মাটির উপর এক অনিন্দ মোহজাল এর ন্যায়। সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, তবু পূর্ব দিগন্তে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলো ভেদ করে দেখা যাচ্ছে সামনের সারফারাজের বাড়ি। দোতলা বিশিষ্ট কাঠ আর কাছের নিমিত্তে এক নিঃশব্দ বিশালতার সাম্রাজ্য, যেটা দেখতে যতটা সুন্দর কিন্তু তার চেয়েও বেশি একাকী প্রাণহীন। গাড়ির ভেতর থেকে রূপকথার লাগেজ নামিয়ে ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে এলো সারফারাজ। প্রচণ্ড শীতে দাঁতের কপাটে কপাটে বাড়ি খাচ্ছে, কিন্তু রূপকথা নির্বিকার। সারফারাজ দ্রুত পায়ে রূপকথার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কালো লেদার জ্যাকেট রূপকথার গায়ে জড়িয়ে কাপা কণ্ঠ স্বরে বলে উঠল। এই হাড্ডিগুলোতে শীত লাগে না? সারফারাজের আকস্মিক গলায় স্তম্ভিত ফিরে পেল রূপকথা। সে চকচকে উচ্ছল চোখে সারফারাজের পানে তাকালো, এরপর চপল গলায় বলল। এমন রাজপ্রাসাদ তুল্য সুন্দর ফরেস্ট হাউসে থাকো তুমি? আমি তো ভাবতেই পারিনি তোমার বাড়ি এত মোহনীয়
আর অপার সৌন্দর্যে আবৃত। রূপকথার উত্তেজিত কথায় সারফারাজ অল্প হাসল। এরপর এক ঝটকায় নিজের কোলে তুলে নিল রূপকথাকে। লুইস আর ইয়ংকে ইশারা করতেই দুজনে দুপাশ থেকে সদর দরজা মেলে ধরল। বাড়ির ভেতরে প্রবেশের আগে সারফারাজ ফিসফিস করে বলে উঠল, প্রথমবারের মতো এই সিয়েরা ফরেস্ট, এই বাড়ি সত্যি করে ঘুম থেকে জাগলো। স্বাগতম মাই সুইট ম্যাডনেস, তোমাকে স্বাগতম, তবে আমার বাড়িতে নয়, আমার হৃদয়ে। কজ ইউ আর নট জাস্ট দ্য কুইন অফ মাই কিংডম, ইউ আর দ্য কুইন অফ মাই হার্টস এম্পায়ার টু। সারফারাজের আবেশিত কথায় রূপকথা কিছু বলতে পারে না। সে শুধু সারফারাজের নীল চোখ জোড়ায় নজর স্থির রেখে সারফারাজের গলা জড়িয়ে থাকে। রূপকথাকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসায় সারফারাজ। এরপর ফায়ার প্লেসের আগুন জ্বালায়। বিশাল ড্রয়িং রুম, ধাই কাচের বাইরের সৌন্দর্য আর সারফারাজের বৃহৎ সাম্রাজ্য সব মিলে অবাক থেকে অবাকতর করে তোলে রূপকথাকে। রূপকথাকে বসিয়ে সারফারাজ দৌড়ে চলে যায় দোতলার কক্ষে। ফিরে আসে মিনিট দুয়ের মধ্যেই। লুইস আর ইয়ং লাগেজগুলো নিয়ে উপরে চলে যায়। সারফারাজ রূপকথার পায়ের সামনে হাঁটু মুড়ে বসে নরম তোলোর স্যান্ডেল পরিয়ে দেয় সযত্নে। স্যান্ডেল জোড়া একদম রূপকথার পায়ের মাপে। উষ্ণ স্যান্ডেল জোড়ার পানে তাকিয়ে রূপকথা শুধায়, এখানে আরো কোনো মেয়ে মানুষ এসেছিল কখনো? সারফারাজ রূপকথার পা চেপে ধরে ঠান্ডা গলায় বলে ওঠে, এই বাড়ির দেয়াল পর্যন্ত কখনো কোনো নারী কণ্ঠ শোনেনি। আজই প্রথম কোনো মেয়ে এই বাড়িতে পা রেখেছে। এই বাড়ি প্রাণহীন রূপকথা। আমি চাই তোমার ছোঁয়ায়, তোমার গলার স্বরে, তোমার হাসিতে এই বাড়িতে প্রাণ আসুক। বলে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করল কাঙ্ক্ষিত নম্বর। রিং হতেই ঘুম জড়ানো গলায় ফোন তুলল ওপাশের ব্যক্তি। সারফারাজ তাকে কথা বলার সুযোগ না দিয়ে ভারী গলায় নির্দেশ দিল, ডেভিন, ব্রিং অ্যাঞ্জেলো হেয়ার। বলেই কল কাটলো। সারফারাজ কল কাটতেই রূপকথা অবাক গলায় শুধালো, অ্যাঞ্জেলোকে? আমার ছেলে। বলেই দুষ্টু হেসে উঠে গেল সারফারাজ। সারফারাজের মুখে ছেলের সম্বোধন শুনে রূপকথার বুক মুচড়ে উঠল। সে সারফারাজকে অনুসরণ করে দৌড়ে উপরে উঠল। এরপর পেছন ফিরে সারফারাজের হাত চেপে ধরে ভয়ার্ত কম্পিত গলায় শুধালো, তুমি বিবাহিত ছিলে? সারফারাজ থমকে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে দাঁত চেপে বলে উঠল, গাধি। কিন্তু রূপকথা ছাড়বার পাত্রী নয়। অগত্যা সারফারাজ অল্প করে বলল। এলেই দেখবে। এরপর রূপকথাকে টেনে নিজের সামনে এনে এলোমেলো চুলগুলো ঠিক করে গালে হাত বুলিয়ে বলে উঠল, ব্রেকফাস্ট সেরে ঘুমাও রূপকথা, অনেক লম্বা জার্নি হয়েছে। ঠিকঠাক রেস্ট না নিলে অসুস্থ হয়ে পড়বে তুমি। বলেই রূপকথার কক্ষের দরজার সামনে রূপকথাকে এনে হাত নির্দেশ করল সারফারাজ। রূপকথা বৃহৎ কক্ষের প্রতিটি কোণায় নজর বুলালো। এরপর বিস্ফোরিত নজরে শুধালো, এটা আমার গেস্ট রুম? সারফারাজ মাথা ঝাঁকিয়ে শীতল গলায় বলল, মেয়েলি প্রয়োজনীয় সব পাবে ভেতরে। যদি আরো আগে জানতাম তুমি আসবে, তবে সবকিছু আরো গোছালো থাকতো। 24 ঘন্টায় মানুষ মারফত যা পেয়েছেও অতটুকুই করেছি। কিন্তু তুমি টেনশন নিও না, আমি তোমার ঘর আজ রানীর ন্যায় সাজিয়ে দেব। তুমি আমার মেহমান নও রূপকথা, তুমি আমার রানী সাহেবা, আর আমি নিতান্ত ছোট নগণ্য এক ভৃত্য তোমার। বুকে এক হাত রেখে আরেক হাত ঘর নির্দেশ করে মাথা নোয়ালো সারফারাজ। রূপকথা ধীর ছোট পায়ে কক্ষে প্রবেশ করল। কক্ষের এক পাশে ছোট একটা বিছানা পাতা, পাশে একটা বেড সাইড টেবিল, তার উপরে একটা টেবিল ল্যাম্প, অপর পাশে কাঠের নান্দনিক ড্রেসিং টেবিল, বিশাল ইন্টেরিয়র মডার্ন উডেন কাপ বোর্ড, প্রতিটি তাক ভর্তি মেয়েলি পোশাক, বিভিন্ন কসমেটিক্স, জুতা আর স্টাইলিশ দামি দামি ব্যাগের সমাহার। ঘরের প্রতিটি কোণায় অভিজাত্যের ছাপ। বেলকনি ভর্তি ইনডোর লতানো ঝোলানো নানান গাছগাছালি। এক মুহূর্ত থমকে দাঁড়ালো রূপকথা। সব কিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। শ্বাস টেনে রূপকথা ধপ করে নরম বিছানায় চিত হয়ে পড়ে ভাবতে লাগলো। সারফারাজ কত বড় লোক! এরপর আবার উঠে বসলো। রূপকথার কক্ষ থেকে সিয়েরা ফরেস্টের উঁচু চূড়া আর তা থেকে গড়িয়ে পড়া ঝর্ণা দেখা যাচ্ছে। রূপকথা দৌড়ে ব্যালকনিতে এলো। এরপর নয়নাভিরাম সেই সৌন্দর্য উপভোগ করে বলে উঠল, মনে হচ্ছে খুব শীঘ্রই সারফারাজ ব্যাটাকে বিয়ে করে এখানে এসে স্থান পোক্ত করতে হবে, নয়তো এমন দৃশ্য না দেখে থাকবো কি করে?
রূপকথা স্থির দৃষ্টিতে উপভোগ করতে লাগলো ঝর্ণার সৌন্দর্য। এমন সময় কুকুরের ঘেউ ঘেউ স্বর পাওয়া গেল। কুকুরের শব্দে রূপকথার কান সজাগ হলো। সে শব্দ অনুসরণ করে বাইরে বেরিয়ে এলো। এরপর সিঁড়ি ধরে নিচে এসেই দেখতে পেল সারফারাজের কোলে ছোট একটা কুকুর, যেন দীর্ঘদিন বাদে তার আপন কাউকে পেয়ে ভালোবাসায় গদগদ হয়েছে। রূপকথা দ্রুত পায়ে সারফারাজের সামনে দাঁড়ালো। সারফারাজ এঞ্জেলোকে আদরে ব্যস্ত। চোখ বুজে অ্যাঞ্জেলো সে আদর উপভোগ করছে। এমন সময় রূপকথার ঘ্রাণে চোখ মেলে তাকায় এঞ্জেলো, আর অগ্নি কর্কশ গলায় ঘেউ ঘেউ ডেকে ওঠে। পারলে সারফারাজের কোল থেকে নেমে রূপকথাকে কামড়ে ধরে। এঞ্জেলোর এমন আচরণে রূপকথা ঘাবড়ে গিয়ে সারফারাজের পেছনে দাঁড়িয়ে সারফারাজের শার্ট খামচে ধরে। সারফারাজ এঞ্জেলোকে শান্ত করতে করতে বলে ওঠে, Shh, Angelo, don't shout. She is our queen. She deserves respect, not barking. অবুঝ প্রাণীটি মালিকের কথা কি বুঝলো কে জানে। সে তাৎক্ষণিক ঘেউ ঘেউ থামিয়ে মাথা নত করে সারফারাজের বুকে মিশে রইল। নাদোষ নদোষ লোমশ ছোট কুকুরটাকে ছুঁয়ে আদর করার ইচ্ছে জাগলো রূপকথার। সারফারাজ বোধহয় তা খেয়াল করল। ঠোঁটের কানে হাসির রেখা টেনে ধরে রূপকথাকে শুধালো। কোলে নেবে? হুম। সারফারাজ সযত্নে রূপকথার হাতে তুলে দিল এঞ্জেলোকে। রূপকথা আলতো হাতে ধরে তাকে আদর করল, এরপর শুধালো, ওকে দেশে নিয়ে যাওনি কেন? হুট করে গিয়েছিলাম প্রস্তুতি ছাড়া, আর ওসব ওয়েদারে নিজেকে স্যুট করতে পারে না। রূপকথা এঞ্জেলোর মাথায় হাত বোলাতে বোলাতে শুধালো। ওকে কে দেখেছে এই কয়েক মাস? সারফারাজ তাচ্ছিল্য হাসলো এই প্রশ্নে। এরপর হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে রূপকথার মুখের সামনে এসে ফিসফিস করে বলে উঠল, অসুস্থ হয়ে যায়, এই জন্য নিতে পারিনি। টাকার বিনিময়ে কাঠের পুতুল নাচে রূপকথা শুধু কুকুর নয়, সিয়েরা ফরেস্টের অজগর পাহারা দিতে বললেও তারা দেবে। অজগরের নাম শুনে বুক কেঁপে উঠল রূপকথার। সে ফাঁকা ঠোক গেলে ভয়ার্ত কণ্ঠে শুধালো, এখানে অজগর আছে? সারফারাজ সিরিয়াস ভঙ্গিতে বলল, শুধু অজগর নয় রূপকথা, তার চাইতেও ভয়ানক প্রাণী আছে, আস্তে আস্তে সব দেখবে। রূপকথা চট করে বলে উঠল, এবার না না না, আমি এসব দেখতে চাই না। তা কি করে হয়? জঙ্গলে বাস করবে অথচ পশু পাখি দেখবে না? ওদের সাথে মিলেমিশেই তো তোমাকে থাকতে হবে রূপকথা। ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সে বইয়ে পড়েছে এসব ভয়ানক অরণ্যে ভয়ানক সব প্রাণীর বসবাস। ঘরের আনাচে কানাচে কোথায় কোনো সাপ খোপ লুকিয়ে আছে কে জানে। যদি ঘুমের ঘোরে কোনো বিষাক্ত সাপ এসে কামড়ে দেয় তখন? সারফারাজের বাড়ি ভ্রমণের অ্যাডভেঞ্চার অনুভূতি মুহূর্তেই ভয়ে রূপ নিল রূপকথার। তার মুখের রং পাল্টে গেল। সারফারাজ তা খেয়াল করে শুধালো, ভয় পাচ্ছ? রূপকথা মাথা ঝাঁকালো। সারফারাজ অবাক গলায় বলল, কেন? যদি ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকে যায় আর আমায় কামড়ে দেয়? রূপকথার বোকা কথায় ফিক করে হেসে দিল সারফারাজ। এরপর ঠান্ডা গলায় বলল, আমার হুকুম ছাড়া এই বাড়িতে বাইরে হাওয়া পর্যন্ত প্রবেশ করে না রূপকথা। এখানে শুধু আমার রাজত্ব চলে, আর কারণ না। এই অরণ্যের প্রতিটা প্রাণী জানে তাদের রাজা কতটা নির্দয় আর নৃশংস। নিশ্চয়ই তারা সেই নিষ্ঠুর রাজার রানীকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না। সারফারাজের কথাগুলো কেমন ভয়ঙ্কর ঠেকল রূপকথার কাছে। রূপকথা পলকহীন তাকিয়ে সারফারাজের কঠিন মুখটা দেখল। দ্বিতীয় কোনো প্রশ্ন করবার আগেই সারফারাজ ভারী গলায় আদেশ করল, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো, খাবার দিচ্ছি। আর দাঁড়ালো না সারফারাজ। হন হন করে নিজের ঘরে চলে গেল। সারফারাজের অভিজাত্য ভরা চলন গভীর চোখে খেয়াল করল রূপকথা। প্রতিটি পায়ের স্পর্শে সিঁড়ির ধাপগুলো পর্যন্ত যেন কেঁপে উঠছে। চোয়ালের কাঠিন্য আর চোখের স্থির তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে মানুষটা আর 10টা সাধারণ পুরুষের মতো নয়। সে সকলের থেকে আলাদা। যে ভালোবাসার মানুষ ব্যতীত সকলের জন্য হিংস্র ভয়ানক। অল্প কিছু খাবার খেয়ে নিজ কক্ষে এসে কমফোর্টার জড়িয়ে আরাম করে শুয়ে গেল রূপকথা। হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়তেই আবার উঠে বসলো। নিশ্চয়ই তারা চিন্তা করছে, একবার কল করা প্রয়োজন। নিজের চার্জহীন ফোনটা ঝটপট ব্যাগ থেকে বের করলো রূপকথা। এরপর সেটা চার্জে লাগিয়ে ছুটল সারফারাজের কক্ষে। লম্বা জার্নি, কয়েকদিনের টানা পরিশ্রম আর নির্ঘুম রাত দিন কাটানোর কারণে শোয়া মাত্র তন্দ্রা এসে ভর করল সারফারাজের চোখে। সে মাথার নিচে এক হাত আর বুকে আরেক হাত রেখে চোখ বুঝল। রূপকথা যখন সারফারাজের কক্ষে এলো তখন দেখতে পেল সারফারাজ ঘুমোচ্ছে। রূপকথা তাকে ডেকে বিরক্ত করতে চাইল না। চুপি চুপি নিঃশব্দে সে সারফারাজের বিছানার সামনে এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে বালিশের কাছটায় সারফারাজের ফোন নজরে এলো। ঠোঁটে ঠোঁট টিপে হালকা ঝুঁকে ফোনের পানে হাত বাড়ালো রূপকথা। মুহূর্তেই শিকারী
জন্তুর ন্যায় রূপকথার হাত চেপে ধরে বালিশের তলা থেকে গান বের করে রূপকথার কপালে তাক করল সারফারাজ। সেই সাথে তীক্ষ্ণ কাটকাট ভয়ঙ্কর দৃষ্টি পাতালো রূপকথার চোখে। সারফারাজের এহেন কাণ্ডে ভয়ে কেঁদে দেবার জোগাড় হলো রূপকথার। সারফারাজের মস্তিষ্ক সজাগ হতে গান ফেলে রূপকথাকে বুকে চেপে স্বস্তির শ্বাস টানল। এরপর ঘুম ঘুম স্বরে বলে উঠল। ডাকলে না কেন? রূপকথা ভয় মিশ্রিত গলায় বলল। ঘুমোচ্ছিলে তো তাই। সারফারাজ লম্বা শ্বাস টেনে রূপকথার কপালে চুমু আঁকল। এরপর বলল। কিছু লাগবে? রূপকথা ধীর গলায় বলল। বাড়িতে কল করব। সারফারাজ চোখ বুজে রূপকথাকে আর একটু শক্ত করে চেপে ধরে বলল। ওয়াইফাই কানেক্ট করে নাও, পাসওয়ার্ডের জায়গায় তোমার নাম দিলেই হয়ে যাবে। রূপকথা সারফারাজের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল। ঠিক আছে, ঘুমাও, আমি আসছি। সারফারাজ শুনল না তা। রূপকথাকে আরো শক্ত করে টেনে ধরে নিজের বাহুতে আবদ্ধ করল। এরপর পাশে শুয়ে গায়ের কমফোর্টার দিয়ে পেঁচিয়ে ধরল। রূপকথার গলার ভাঁজে মুখ ডুবিয়ে সারফারাজ বলে উঠল। আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত রূপকথা, প্লিজ একটু ঘুমাতে দাও, প্রচুর ঘুম পাচ্ছে। রূপকথা নড়ল না। সারফারাজের প্রশস্ত বাহুতে ঘাপটি মেরে পড়ে রইল। সারফারাজ অল্প হেসে উত্তর করল। গুড গার্ল। এরপর নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে গেল। রূপকথার যখন ঘুম ভাঙল তখন আশেপাশে কোথাও সারফারাজকে দেখা গেল না। তন্দ্রা ভাব কাটিয়ে ফ্রেশ ঘুম দিয়ে উঠে বসলো রূপকথা। খিদে পেট চলে যাচ্ছে। প্লেট ভর্তি ডাল, লেবু আর ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। সকালের অল্প স্প্যাগেটি আর স্যান্ডউইচ পেটের তলানিতে কখন বিলীন হয়েছে তার হিসেব আছে নাকি? বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো রূপকথা। গায়ে এখনও দুদিন আগের পোশাক চেঞ্জ করা প্রয়োজন। ক্লান্ত পায়ে নিজের রুমে এলো রূপকথা। এরপর ঝটপট লাগেজ থেকে কাপড় বের করে কাচের দরজা ঠেলে ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রকৃতির সান্নিধ্যে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে স্নান সেরে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর ড্রেসিং ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে টুলে বসে চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। এরপর মুখে হালকা পাতলা ক্রিম প্রসাধনী মেখে চুলগুলো কাঁধের দুপাশে ফেলে হাত ঘষতে ঘষতে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। এসে দেখতে পেল ওপেন কিচেনে আটঘাট বেঁধে গায়ে কিচেন অ্যাপ্রন জড়িয়ে পারদর্শী শেফের ন্যায় কিছু রান্না করছে সারফারাজ। হাত মুখের এক্সপ্রেশন মনে হচ্ছে রাঁধুনির হাত বড্ড পাকা। দ্রুত পা চালিয়ে কিচেনের সাথে লাগোয়া উঁচু চেয়ার টেবিলটায় বসলো রূপকথা। এরপর ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে বলে উঠল। খিদে পেয়েছে, খাবার দাও। রূপকথার গলার সামনে তাকালো সারফারাজ। লম্বা ঘুমের কারণে মেয়েটির চোখ মুখ ফুলে আছে, দেখতে গুলুমুলু লাগছে। রূপকথার স্নিগ্ধ সৌন্দর্যে লক্ষ্যচ্যুত হলো সারফারাজ। মুহূর্তে উত্তপ্ত তেল এসে লাগলো হাতে। সটকে দাঁড়িয়ে হাত ছেড়ে মৃত আর্তনাদ করে উঠল সারফারাজ। হুড়মুড়িয়ে টেবিল থেকে নেমে দৌড়ে গেল রূপকথা। চুলা বন্ধ করে সারফারাজের হাত বেসিনের তলে লাগিয়ে পানি ছেড়ে দিল। এরপর ব্যস্ত গলায় বলল। একটু সাবধানে কাজ করবে, না? ইস, কতখানি পুড়ে গেল। সারফারাজ ঘোর লাগানো গলায় বলে উঠল। এমন সৌন্দর্য দর্শনে আমি প্রতিদিন নিজেকে পোড়াতে চাই রূপকথা। এই সৌন্দর্য আমার পাপের দেয়াল ধসে দেয় একটু একটু করে। পাপী পুরুষ থেকে আমি হই সাধু পুরুষ। পুড়ে পুড়ে যদি পাপ মুক্ত হওয়া যায় তবে ক্ষতি কোথায়? পায়ের উপরে পা তুলে নিজের থ্রোন চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে সারফারাজ। কোলে তার মাস ছয়েকের ছেলে বসে বসে আঙ্গুল চুষছে। পরম যত্নে ছেলেকে কোলে নিয়ে সামনে বসা গ্যাংদের উদ্দেশ্যে জ্ঞানের বয়ান ছাড়ছে সারফারাজ। পাশে আলুথালু রূপকথা। চুল নয় যেন পাখির বাসা। চোখের নিচে গাদা গাদা কালি, শীর্ণ হাত পা, কঙ্কাল সার দেহ থেকে খুলে পড়ছে গায়ের জামা। করুণ শুকনো মুখখানি দেখে মনে হচ্ছে বাপ ছেলের অত্যাচারে প্রাণ যাই যাই অবস্থা। কয়েক পল গড়াতেই ভঙ্গ হলো সারফারাজের জ্ঞানের আসর। আগত মানুষজন চলে যেতেই রূপকথাকে কাছে টেনে নিল সারফারাজ। তুলতুলে ফর্সা গোল আলুর মতো দেখতে ছেলেটাকে পটাপট চুমু এঁকে রূপকথার উদ্দেশ্যে সারফারাজ বলে উঠল। আমার এরকম আরো 20-25টা গোল আলু চাই। চলো এখনই প্রসেস শুরু করি, নইলে পরে আবার বেশি দেরি হয়ে যাবে। তাছাড়া তোমার বাপকে একদম ভরসা নেই, বেটা সব জায়গায় এক হাত ঝুঁকিয়ে বসে থাকে।
কথাগুলো চিৎকার করে বলতে বলতে ঘুম থেকে লাফিয়ে উঠল সুফিয়ান চৌধুরী। তার পুরো শরীর ঘেমে জবে জবে অবস্থা। অসুস্থ রেখা স্বামীর এসব আবোল তাবোল কথা শুনে কোনো মতে নড়ে চড়ে উঠে বসলেন। এরপর টেবিল ল্যাম্পের সুইচ টিপে ঘর আলো করে উদ্বিগ্ন হয়ে শুধালেন। স্ত্রীর প্রশ্নের চারিপাশে নজর বুলিয়ে সুফিয়ান নিশ্চিত হলেন তিনি স্বপ্ন দেখছিলেন। নিজেকে কোনো মতে ধাতস্থ করে পরনের লুঙ্গি দিয়ে মুখ হাত গলা মুছলেন। এরপর বিড়বিড় করে বলে উঠলেন। বিড়বিড় করতে করতে বালিশের তলা থেকে ফোন বার করলেন ভদ্রলোক। ফোনের স্ক্রিন ট্যাপ করে সময় দেখলেন। ঘড়িতে রাত প্রায় ভোর 4টে। আকস্মিক মস্তিষ্কে হানা দিলেও ভোর রাতের স্বপ্নও সত্যি হয়। আজগুবি ভয়ানক স্বপ্নের কথা ভাবতেই গা শিউরে উঠল সুফিয়ান চৌধুরী। সারফারাজের গতিবিধি তিনি জানেন, এর মতো ভেলকিবাজ বজ্জা তার দুটো হয় না। সুফিয়ান চৌধুরীর ঘুম ক্লান্তি সব কোথায় যেন পালালো। তিনি কোনো কিছু বিবেচনা না করেই সারফারাজের নম্বরে কল করলেন, কিন্তু রিং না হয়েই কেটে গেল। সুফিয়ান এবার উন্মাদ হয়ে উঠলেন। তিনি সারফারাজের মেসেঞ্জারে ঢুকে সারফারাজকে লাইনে পেয়ে সরাসরি ভিডিও কল দিলেন। কিয়ৎক্ষণ রিং বাজতেই রিসিভ হলো ফোন। সারফারাজ ঠোঁটের বাঁকা হেসে জবাব দিল। কমিশনার সাহেব, কি অবস্থা? মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না? ডর লাগছে? সুফিয়ান দাঁতে দাঁত পিষে ধমকে উঠল। সারফারাজ অবাক হবার ভান করে বড় বড় চোখ করে বলে উঠল। এই যা, আমি আবার কি করলাম? আমার উপরে ভয়ে রেগে যাচ্ছেন কেন আপনি শ্বশুর আব্বা? আর এত রাতে না ঘুমিয়ে ফোন করেছেন কোনো দরকারে? খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি? সুফিয়ান চিরবিরিয়ে ওঠার রাগ কন্ট্রোল করে বলে উঠলেন। সুফিয়ানের কথায় সারফারাজ কিটকিটিয়ে হেসে শুধালো। তা কি দেখলেন? নাতি নাকি নাতনি? সুফিয়ান চাপা গর্জন করে ধমকে বললেন। এবার রসিকতা ছড়ল সারফারাজ। রূপকথাকে ডেকে কাছে এনে বলল। বাড়িতে কল করে জানাওনি? নাও, তোমার বাবা ফোন করেছে, কথা বলো। ভিডিও কলে সুফিয়ানকে বিধ্বস্ত অবস্থায় দেখে ঘাবড়ে গেল রূপকথা। সে ব্যতিব্যস্ত হয়ে বলল। তোমাকে এমন লাগছে কেন পাপা? কিছু হয়েছে? আম্মু ঠিক আছে? সুফিয়ান চোখ বুজে নিজের রাগ দমানোর চেষ্টা করলেন। এরপর বলে উঠলেন। রূপকথা মাথা নিচু করে ছোট মুখ করে বলল। আসলে লম্বা জার্নি করে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ফোনও দিতে পারিনি। আম সরি। সুফিয়ান হিস হিস করে উত্তর করল। সারফারাজ পাশ থেকে বলে উঠল। খামোখা দুশ্চিন্তা করছেন আপনি কমিশনার সাহেব। এসব ছাইপাশ চিন্তা ফেলে আরামসে ঘুমান। আপনি এত শিগগিরই নানা হবেন না। সুফিয়ান ধমকে রূপকথাকে শুধালো। রূপকথা বুঝলো সুফিয়ান কোনো দুঃস্বপ্ন দেখে এমন ঘাবড়ে গিয়েছে, তাই আর কথা না বাড়িয়ে বলে উঠল। তুমি টেনশন নিও না, আমি 20 হাত দূরত্ব মেপেই চলবো। আম্মুকে ফোনটা দাও। বলা মাত্র রেখা ফোন হাতে নিল। রূপকথা রেখাকে কুশলাদি জিজ্ঞেস করে উচ্ছ্বসিত গলায় বলল। সারফরাজ তো বনের রাজা টারজান আম্মু। শুধু তফাৎ, টারজান গাছের ছাল বাকল পরে থাকতো আর গাছে গাছে ঘুরে বেড়াতো পশু পাখির সাথে, কিন্তু সারফরাজ দামি কাপড় পরে আর সুবিশাল রাজকীয় প্রাসাদে থাকে। বাড়িটা খুব সুন্দর। তোমাদের ওখানে যখন সন্ধে নামবে তখন আমায় একবার ভিডিও কল করবে। তোমাকে এই মোহনীয় সৌন্দর্য না দেখালে তোমার জীবন বৃথা। মেয়ের উচ্ছ্বাস আর খুশিতে রেখা প্রশস্ত হাসলেন। এরপর বললেন। রেখার থেকে ফোন কেড়ে নিয়ে সুফিয়ান বললেন। সারফারাজ রূপকথার থেকে ফোন নিজের হাতে নিয়ে ঠান্ডা গম্ভীর গলায় বলে উঠল। রূপকথা, আমার কাছে এখনো 6 বছরের সেই ছোট্ট মেয়েটি রয়েছে কমিশনার সাহেব। যেখানে ওকে পবিত্র রাখতে আমি শোভান চৌধুরীর হাভেলিকে মৃত্যুপুরী বানিয়ে দেশ ছাড়া হলাম, সেখানে আমি নিজেই ওকে অপবিত্র করব? এটা আপনার মনে কি করে এলো কমিশনার সাহেব? সুফিয়ান ইতস্তত করে উত্তর করলেন। আর কথা বাড়ালেন না সুফিয়ান চৌধুরী। ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে গেলেন। যাবার আগে রেখাকে বললেন। নিজ কক্ষে রকিং চেয়ারে বসে বসে নানাবিধ চিন্তায় বুঁদ হয়ে আছে রুদ্র। রূপকথাকে ফলো করবার জন্য যেই ছেলেটাকে মোটা টাকার বিনিময়ে হায়ার করেছিল, বেশ কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে সে। ইতিমধ্যে ডক্টর সুহানা পুলিশ কেস করে মেন্টাল হসপিটালের ডিরেক্টরকে ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রুদ্ররাজ তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে, এটা নিয়েও সে রুদ্রের নামে কেস ফাইল করেছে।
পুলিশের দু ঘা খেয়ে রুদ্ররাজের কুণ্ডলি খোলাসা করেছে ওই ডিরেক্টর। রুদ্ররাজ মায়া চৌধুরীকে নিজের টোপ হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছে করেই মেন্টালি সিক করে পাগলা গারদে ফেলে রেখেছে বছরের পর বছর। সারফারাজ সুফিয়া চৌধুরীর সাহায্য নিয়ে রুদ্রের বিরুদ্ধে বেশ শক্ত কেস করেছে। কোনোভাবেও যদি কেউ রুদ্রের হদিস পায় তবে এখানেই রুদ্রের সমস্ত খেল খতম। সারফারাজের কঠিন চালের বিস্তার সর্বত্র। সারফারাজ এখন কোথায় আছে এবং তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে সে বিষয়ে কিচ্ছুটি আজ করতে পারছে না রুদ্র। চেয়ারের দোল থামিয়ে স্থির হয়ে বসল রুদ্ররাজ। এরপর উঠে দাঁড়িয়ে বিতৃষ্ণায় লাথি দিয়ে দূরে ছিটকে ফেলল রকিং চেয়ারখানা। রুদ্র এবার মনে মনে এক ভয়ানক সিদ্ধান্ত নিল। যেহেতু প্রেমিকা মা কাউকে দিয়েই সারফারাজকে থামানো যাচ্ছে না, তবে সারফারাজকে চিরতরে শেষ করে দেয়াই উত্তম। মাথাও নেই, ব্যথাও নেই। খুব শীঘ্রই তাকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি। ছোট, এভাবে তোর পিছনে ছুটে হয়রানি হতে আর ইচ্ছে করছে না। আমি বড্ড ক্লান্ত, বুঝলি? বলেই কুৎসিত হাসল রুদ্ররাজ। এমন সময় ভাইব্রেট হলো নিজের ফোনখানা। পকেট থেকে হাতড়ে ফোন চোখের সামনে আনতেই ডক্টর জেমসের নামটা চলে উঠল। রুদ্রের বুঝতে বাকি রইল না হসপিটাল থেকে ফোন এসেছে। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কানে তুলতেই ডক্টর জেমস উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, Your mother left the hospital without informing anyone? Doctor! ডক্টর জেমসের কথায় রুদ্রের ফর্সা কপালে চিকন ভাঁজ পড়ল। অধিক ক্রোধ আর হতাশায় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ফুলে উঠল কপাল আর ঘাড়ের শিরা, চেপে এলো দাঁতের কপাট, জ্বলে উঠল গাঢ় নীল চোখ দুটো। নিজের গুছিয়ে রাখা প্ল্যান মুহূর্তেই যেন বালির বাঁধের ন্যায় গুড়িয়ে গেল। রুদ্র নিজেকে সংযত করতে না পেরে চিৎকার করে বলে উঠল, Find her within 24 hours by any means necessary. Otherwise, I will file a case against your hospital. বলেই হাতের মুঠোফোন ছুঁড়ে মারল রুদ্র। অবলা জড়বস্তু শক্ত টাইলসের আঘাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো। ধপ করে মাটিতে বসে নিজের চুল খামচে ধরে রুদ্র হিংস্র কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়ব না সারফারাজ। খুব শীঘ্রই তোর জন্য পরপারের টিকিট কাটবো আমি। কঠিন থেকে কঠিনতম কষ্টে মারব তোকে আমি, যেভাবে তোর বাপ আমার সামনে আমার বাবাকে মেরেছিল। অ্যাঞ্জেলোকে কোলে নিয়ে বসে আছে সারফারাজ, সামনে ড্যাভিন হাতের নোট ট্যাবে কিছু দেখছে। বিদেশি এই পুরুষের হেজেল গভীর তীক্ষ্ণ চোখ দুটিতে চতুরতার খেলা। কিছু সময় গড়াতেই হাতের ট্যাবখানা সারফারাজের দিকে এগিয়ে ড্যাভিন বলে উঠল, This hospital. সারফারাজ ট্যাবখানা হাতে নিয়ে জুম করে দেখল, এরপর আদেশ দিল, লাশের উপর লাশ পড়লেও আমার মাকে কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমার হাতে চাই আমি, ডেভিন। এই মুহূর্তে কোনো এক্সকিউজ শুনতে চাই না। যাও, নিজের নিষ্ঠুরতার প্রমাণ দাও। ডেভিন মাথা নাড়ালো। সে সারফারাজের আজ্ঞা পালনের সদা প্রস্তুত। উঠে দাঁড়ালো ডেভিন। এরপর বাইরে যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ কিছু মনে পড়ল তার। সে মাথা নত রেখে বলে উঠল, The drug dealer Mr. Nolan has invited you to his house tomorrow night. It's this Dhaugatar's engagement party. বলে পকেট থেকে বাদামি রঙের একটা ইনভাইটেশন কার্ড সারফারাজের সামনে এগিয়ে দিল ডেভিন। মিস্টার নোলানের সঙ্গে সারফারাজের সম্পর্ক বেশ গভীর। কোনোভাবেই তাকে আশাহত করতে চায় না সারফারাজ। তাছাড়া রূপকথা বিদেশি কালচারের বিয়ে শাদী কখনো দেখেনি। যদিও জায়গাটা রূপকথার জন্য কমফোর্টেবল নয়, তবুও সারফারাজ ইচ্ছে পোষণ করলেও রূপকথাকে সঙ্গে নিয়েই যাবে। তাই সে মাথা ঝাঁকিয়ে ডেভিনকে বলল, তাকে জানিয়ে দাও কালকের পার্টিতে একজন কুইন উপস্থিত থাকবে। আয়োজন যেন সেভাবেই করা হয়। ডেভিন মাথা ঝাঁকিয়ে বিদায় নিল। ডেভিন চলে যেতেই সারফারাজ রূপকথাকে ডাকলো। সারফারাজের ডাক পেয়ে রূপকথা দৌড়ে এলো। রূপকথার ছোট ছোট হাতে দুটো নিজের করপুটে ভরে পরম আদরে কোলে বসালো সারফারাজ। এরপর চুলে বিলি কেটে মাথায় চুমু এঁকে বলল, কাল সন্ধ্যায় আমরা একটা বিয়ে বাড়িতে যাব, তৈরি থেকো কেমন? রূপকথা সারফারাজের কথা শুনে ঠোঁট উল্টে বলল, কিন্তু আমার তো কোনো জামাই নেই। রূপকথার কথা শুনে কপালে স্লাইড মারল সারফারাজ। এরপর তুচ্ছ হাসলো। রূপকথার উল্টানো নিচের ঠোঁটটা চেপে টেনে ধরে বলল, তোমার বিশাল কাবার্ডে 144টা নতুন জামা আছে রূপকথা, আর তাদের সাথে ম্যাচিং জুতা, ব্যাগ, কসমেটিক্স।
এরপরও যদি বলো জামা নেই, তবে এক্ষুনি শপিংয়ে চলো আমার সাথে, পুরো শপিং মল কিনে দেবো। রূপকথা অবাক হয়ে শুধালো। কত টাকা তোমার সারফরাজ? সারফরাজ দুষ্টু হেসে হাসকি গলায় বলল, যত টাকা হলে তোমার চাইবা মাত্র কোনো জিনিস, না জানা শহর অথবা বিষণ্ণ বিকেলে অনাবিল হাসি আর সুখ কেনা যায় তত। রূপকথা বড় বড় চোখ করে শুধালো। এত টাকা? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল, তোমার জামাইয়ের যেই টাকা আছে সেই টাকা দিয়ে এই ক্যালিফোর্নিয়া ঢেকে দেওয়া যাবে। এখন বুঝেছো কত টাকা? রূপকথা গলা খাকারি দিয়ে সারফরাজের বাইসেপ মাসল টিপতে টিপতে চকচকে চোখে বলল। আমার একটা খায়েশ হয়েছে। কি খাইস? চট করে শুধালো সারফরাজ। রূপকথা ঠোঁট টিপে হাসি রোধ করে বলল, তোমার চাইতে সুন্দর বডিওয়ালা হ্যান্ডসাম ছেলেদের আমার সামনে এনে নাচাবো আর টাকার বান্ডেল ছুড়বো। প্লিজ না করবে না, এটা আমার বহুদিনের স্বপ্ন, শুধু টাকার অভাবে এতদিন করতে পারিনি। সারফরাজ সিরিয়াস ভঙ্গিতে চোখ গরম করে বলল, এসব ফাতরামি করার টাকা নেই আমার কাছে। সারফরাজ প্লিজ। নো। চাইলে তুমি নাচো, তোমার বান্ডেল তোমাকেই ছুড়বো। সারফরাজ বড় বড় চোখ করে ধমক দিতে চাইল রূপকথাকে, কিন্তু রূপকথা কিউট ফেস বানিয়ে বলল, একটু নাচলে কি হয়? সারফরাজ বুঝলো ইচ্ছে করে ন্যাকামি করে এই মেয়ে তাকে নাকে দড়ি দিতে চাইছে। এত সহজে ছাগল হয়ে ম্যা ম্যা করতে চায় না সারফরাজ। মেয়েদের একবার মাথায় তুললেই জীবন শেষ, আজীবন মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সারফরাজ মনে মনে নানাবিধ ভেবে গড়ল না রূপকথার সৌন্দর্য আর মিষ্টি কথাই। সে উঠে দাঁড়ালো নিজের কাছে যাবার জন্য, কিন্তু রূপকথা নিজের জেদে বহাল রইল। সেই সাথে সারফরাজকে সরাসরি হুমকি দিল, যদি না নেচেছো তবে আমি ছোট ছোট হাফ প্যান্ট পরে ড্যাভিন ইয়ং আর সুইসের সামনে দিয়ে ঘুরে বেড়াবো। সারফরাজ বাঁকা হাসলো, এরপর বলল, তুমি ন্যাংটা হয়ে ঘুরলেও ওরা মাথা তুলে তাকিয়ে দেখবে না তোমায়। যাও নিজের ঘরে যাও, আর মাথা থেকে এসব আজগুবি চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো। এমনি এমনি তোমার বাপকে দেখতে পারি না, ঠিক সময়ে ঠিক ভিটামিন আর পুষ্টিকর খাবার দিলে এমন মাথা মোটা গাঁথি হতে না। ইস, কি যে বিপদে পড়েছি, বস্তাতে বস্তাতে জীবন শেষ। রূপকথা দৌড়ে উঠে এসে সারফরাজকে খামচে ধরতে চাইল, তাকে গাধি বলার অপরাধে, কিন্তু পেছন থেকে খপ করে রূপকথার দুই হাত শক্ত করে চেপে ধরে সারফরাজ রূপকথার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে কিছু বলল, যা শুনে রূপকথা লজ্জায় রাঙা হলো। ঠোঁটের কোণে খেলে গেল লাজের রক্তিম হাসি। সেই ঠোঁটের কোণে চুমু এঁকে সারফরাজ বলল, এমন লাজ রাঙাও ধরে মরণ হয় আমার। প্লিজ আর মেরো না, 20 হাত দূরত্ব বজায় রেখেই চলো প্লিজ, না তো নিজের ভার্জিনিটি হারাবো আমি। আর যদি এর পরেও এভাবে আশেপাশে ঘুরু ঘুরু করতে দেখি, তবে ঠাঁটিয়ে চড় মেরে গাল ফাটিয়ে দেব। রূপকথা প্রতিবাদ করে বলে উঠল, আমি কখনোই ঘুরঘুর করি না তোমার আশেপাশে, তুমি নিজে আসো। সারফরাজ কাতর চোখে হম্বি তম্বি করে বলে, ওই দেখো সুন্দর ঠোঁটজোড়া নাড়িয়ে আবার কথা বলে। আর একটাও যদি কথা বলেছো মেয়ে, তাহলে কিন্তু তোমার বাপের স্বপ্ন সত্যি করে ছাড়বো। কি স্বপ্ন? ঝাঁঝালো গলায় শুধালো রূপকথা। সারফরাজ মোটা গলায় উত্তর করল, হালি হালি পুনা উৎপাদনের স্বপ্ন। বিশাল কাবার্ডের পাল্লা খুলে নির্বোধ মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে রূপকথা। কাবার্ড ভর্তি আধুনিক রুচিশীল পোশাক, জুতা, ব্যাগ, সাজসজ্জার সরঞ্জাম, একটার চেয়ে আরেকটা চোখ ধাঁধানো। জিনিসগুলো সারফরাজ কিনেনি, কিনেছে অন্যজন, কিন্তু যে কিনেছে তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাবে। আপাতত কে কিনেছে না কিনেছে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে এঙ্গেজমেন্ট পার্টিতে কি পড়ে যাবে সেটা নিয়ে ফোকাস করলো রূপকথা। আরও মিনিট 20 দাঁড়িয়ে থেকেও একটা ড্রেস সিলেক্ট করতে পারল না সে। যদিও এতে রূপকথার দোষ ধরাই আছে, মেয়ে মানুষের বৈশিষ্ট্যই তো এই। রূপকথা কিছুক্ষণ কাচুমাচু করে মাথা চুলকালো, আঙ্গুলের নখও কাটলো দাঁত দিয়ে, কিন্তু মস্তিষ্ক শিওরিটি দিতে পারল না নির্দিষ্ট পোশাকে। সারফরাজ লম্বা শাওয়ার নিয়ে কোমরে একটা সাদা বড় টাওয়েল পাছিয়ে ছোট্ট টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে রূপকথার কক্ষের সামনে এসে দাঁড়ালো। এরপর দরজার পাল্লা সামান্য ফাঁক করে দেখল রূপকথা আহাম্মকের ন্যায় স্থির দাঁড়িয়ে জামা গুনছে। সারফরাজ কপাল কুঁচকে মুখে বিরক্তিসূচক সূচক শব্দ উচ্চারণ করে এগিয়ে এলো রূপকথার পেছনে। এরপর ভারী গলায় বলল, মেয়ে মানুষের সমস্যা এটা, এদের কি থেকে কি ভালো লাগে তারা নিজেই জানে না। তোমাকে দোষ দিয়ে লাভ নেই, দোষ তোমার প্রজাতির।
সারফারাজের আকস্মিক গলায় হকচকিয়ে উঠল রূপকথা। সারফারাজের করা অপমানটা বেশ লাগলো তার। প্রচণ্ড রাগ উঠে গেল সারফারাজের উপর তার। রূপকথার প্রথমে মনে হয়েছিল মানুষটা হাজব্যান্ড ম্যাটেরিয়ালস, কিন্তু দিনে দিনে সেই ভুল ধারণা পাল্টেছে। আস্ত এক শয়তান ম্যাটেরিয়াল। রূপকথার চোখ গরম করে দাঁত চেপে সারফারাজের সামনে ঘুরে ঝাঁঝালো গলায় শুধালো, তুমি কোথাকার সভ্য প্রজাতি? সেই তো টাওয়াল পরে নাভি বের করে আধা লাংটু হয়ে বেড়াচ্ছ। সারফারাজ পাত্তা দিল না রূপকথার মেজাজে। সে একটা ল্যাভেন্ডার রঙের পার্টি গাউন রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, এটা পরে নাও, দেখতে ভালো লাগবে, সবার চাইতে আলাদা লাগবে। যদি লাল পরো তাহলে বউ বউ লাগবে। তখন দেখা গেল পার্টি সেন্টার বাদ দিয়ে হানিমুনে চলে গেলাম। সাদা পড়লেও বিপদ। আসলে বিপদ সব দিকেই। মিঙ্গেল ব্যাচেলরদের আপদ বিপদের শেষ নেই। ওসব অন্য আরেকদিন বুঝিয়ে বলবো। আপাতত রেডি হও, সময় কম, নয়তো তোমাকে ফেলেই চলে যাব আমরা সবাই। রূপকথা কপাল কুঁচকে মুখ ভার করে ফট করে উত্তর করল, তাহলে চলেই যাও, আমি যাব না তোমার মতো অসভ্য লোকের সাথে। সারফারাজ বাঁকা হাসল। এরপর হাসকি গলায় বলল, বড় বড় অজগর সন্ধ্যা নামলে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ম্যাডাম। কি ভয়ানক তাদের নিঃশ্বাসের শব্দ। যদি তাদের ডিনার হতে চাও তবে যেও না, বসে বসে চুষো ওই আঙ্গুল আর কি। বলে চোখ টিপে চলে গেল সারফারাজ। সারফারাজের চাবার পানে তাকিয়ে মুখ বাঁকালো রূপকথা। এরপর ধাম করে দরজা আটকে দিল। সারফারাজের পছন্দ করা পোশাক ইচ্ছে করেই গায়ে তুলল না রূপকথা। সে একটা অফ শোল্ডার সাদা গাউন তুলে নিল। এরপর সেটা পরল। আয়নায় নিজেকে পরখ করল। বেশ লাগছে তাকে, সিন্ড্রেলার মতো একদম। ড্রেসের সাথে ম্যাচ করে ছোট একটা হ্যান্ডব্যাগ নিল। এরপর আয়নার সামনে বসে সাজতে আরম্ভ করল। নিখুঁতভাবে খুব অল্প সাজল রূপকথা।